সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী চ্যানেলে সুস্বাগতম। আমি অরিজিৎ চলে এসেছি আপনাদের সঙ্গে সুন্দরবন সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। যারা এখনো পর্যন্ত সুন্দরবন সিরিজের প্রথম পর্বটি দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকালবেলায় বেডটি খেয়ে বেরিয়ে পড়েছি পাখিরালয় জেটির উদ্দেশ্যে। চলার পথে এই দৃশ্যটি আমার মতো শহুরে মানুষদের জন্য খুবই মনোগ্রাহী হওয়ায় আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে ফেললাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাখিরালয় জেটিতে। দেখুন দূরে সারি দিয়ে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। ওইখান থেকে একটি দুটি করে বোট ঘাটে এসে দাঁড়ালে সেই বোটের নাম ডাকা হচ্ছে এবং সেই বোটের যাত্রীরা তখন এসে সেই বোটে উঠে পড়ছেন। তোমরা তাড়াহুড়ো করেছো, নিজে ভুলে গেছি আর তোমরা তাড়াহুড়ো করেছো। অবশেষে আমরা বোটে উঠে পড়েছি। ভোরের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে লুচি, আলুর দম আর একটি করে ডিম সেদ্ধ সহযোগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সজনেখালির উদ্দেশ্যে এগিয়ে চললাম। আমরা এসে উপস্থিত হয়েছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। পাখিরালয় থেকে সজনেখালির দূরত্ব খুব একটা বেশি নয়, আমরা মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেলাম। সুন্দরবন টাইগার রিজার্ভ। ঢোকার মুখেই দেখা হয়ে গেল এই হনুমান শাবকের সঙ্গে। সুন্দরবন ভ্রমণের যাবতীয় পারমিশনের জন্য আপনাকে এই সজনেখালিতেই আসতে হবে এবং এখান থেকেই প্রত্যেকটি বোটের জন্য সরকারি গাইডও দিয়ে দেয়া হয়। সুন্দরবনের নর্দার্ন পার্টে ৩৬২ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটি তৈরি করা হয় ১৯৭৬ সালে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরী গাছ। এই গাছটির আধিক্যের জন্যেই এই বনের নাম হয় সুন্দরবন। ডান দিকে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও অনেককে থাকতে দেখলাম। পরে জানতে পারলাম তারা ডাইরেক্ট গভর্নমেন্টের সাইট থেকে বুক করে এসছেন। অবশ্য বিল্ডিংটির ভেতরে ঢুকে দেখার সুযোগ হয়নি। এইখানে এসে আমরা একসঙ্গে অনেক শ্বাসমূল খুব কাছ থেকে দেখতে পেলাম। দেখুন শ্বাসমূলগুলি যথেষ্ট মোটা এবং শক্ত। সুন্দরবন ট্রিপে এসে এই সজনেখালিতেই আমরা প্রথম কুমিরের দর্শন পেলাম।
আমরা চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। দেখুন, এই দিক দিয়েই আমরা সজনেখালিতে প্রবেশ করেছিলাম। এই ওয়াচ টাওয়ার থেকেই আমরা দিগন্ত বিস্তৃত জঙ্গল পর্যবেক্ষণ করলাম। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা সোজা চলে গেলাম ফরেস্ট ডিপার্টমেন্টের যে মধুর কাউন্টার আছে সজনেখালিতে সেইখানে, এবং সেইখান থেকে আমরা এই মধুটি পারচেস করেছিলাম। এটি খলসি এবং গরান ফুলের মধু, এবং এর স্বাদ এবং গুণগত মান দুটি অত্যন্ত ভালো। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কাউন্টার ছাড়া এই কোম্পানির মধু বাইরে কোথাও আমাদের চোখে পড়েনি। এবার আমরা সজনেখালি থেকে রওনা দিচ্ছি সুধন্যখালির উদ্দেশ্যে। অবশেষে চা এবং গরম গরম চিংড়ি মাছ ভাজা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম সুধন্যখালি। সুধন্যখালিতে প্রবেশ করেই আমরা বাঁ দিকে দেখতে পেয়ে গেলাম বনদেবীর মন্দির। এরপরেই আমরা দেখতে পেয়ে গেলাম একটি পরিত্যক্ত ক্যাটামেরান। ক্যাটামেরান হলো দুটি প্যারালালি সংযুক্ত জাহাজ, যা বহু পূর্বে এই অঞ্চলে পেট্রোলিং এর কাজে ব্যবহার করা হতো। আমরা দেখতে পাচ্ছি সাপোর্টিং রুট বা ঠেস মোড়। সামনে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির লোকাল নেম কাঁকড়া। এই গাছের বীজে জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাচ্ছি খলসি গাছ। এই খলসি এবং গরান ফুলের মধুই ফরেস্ট ডিপার্টমেন্টের কাউন্টার থেকে বিক্রি করা হয়। সামনের গাছটির নাম হলো পেয়ারা বাইন। আপনারা দেখতে পাচ্ছেন গেওয়া গাছ। আমাদের গাইড সাবধান করে দিলেন এই গাছে হাত না দেওয়ার জন্য, কারণ এই গাছের আঠা বিষাক্ত। হাতে লাগলে হাতে ইনফেকশন হতে পারে এবং চোখে লাগলে চোখ নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। আমরা চলে এসেছি সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। দেখুন, মিষ্টি জলের পুকুর এবং তার পিছন দিকে বহুদূর পর্যন্ত জঙ্গল পরিষ্কার করে কেটে দেয়া আছে। অনেক সময় বন্য প্রাণীরা এখানে জল খেতে আসে। কপাল যদি ভালো থাকে তাহলে দু একটি প্রাণী আপনার চোখে পড়তেই পারে। আমরা বোটে উঠে পড়েছি দোবাকি যাওয়ার উদ্দেশ্যে।
একটু পরেই আমাদের লাঞ্চ চলে এলো। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, ভেটকি মাছ, পাবদা মাছ, চাটনি এবং পাঁপড়। খাওয়া শেষ করে আমরা গাইডের মুখ থেকে মধু সংগ্রহের গল্প শুনতে লাগলাম। জঙ্গলের মধ্যে যখন ঢুকবে তাদের ফোন সিস্টেম এখানে কোনো টাওয়ার থাকবে না। তখন কী করবে তারা, আমরা মহিষে করি না, মহিষের যে সেইটা ওর শরীরটা আমরা কেটে দিতে পারে, ওর ভিতরে কিন্তু আওয়াজ হয়। ওইটা আমরা জঙ্গলের মধ্যে যখন যাবেন ওটাই কিন্তু ওনাদের সিগনাল, যে আমার কোনো কিছু পেয়ে গেছে কিনা এই সিগনাল করলে আমরা বুঝতে পারি। ওটাই আমাদের সিগনাল। এখানে দুজন লাগবে, এই ল্যান্ডে দুজন লাগবে, এইভাবে চলতে চলতে তারা জঙ্গলের মধ্যে কভার করবে। এবার ধরে রাখুন মধু শিকারটা করতে গেলে তাদের কীভাবে হাঁটতে হয়, ওই সারগুন টেরগুন যেটা নেই আমি পরে দেখিয়ে দেবো বলেও, ওটার ওপরে পা লক্ষ্য রাখতে হবে। প্লাস উপর দিয়ে মধু পোকাটা, যেটা বড়ো সাইজের যে পোকাটা, ওটাই লক্ষ্য রাখতে হবে। ওটাই হচ্ছে চাক কোথায় বানাচ্ছে, ওটা যেখানে চাকটা হচ্ছে তার আশপাশে ধরে রাখুন বাঘ কতদিন ওয়েট করছে কেউ জানে না। ওরা চলতে থাকবে ওই পথে। এবার ওই পোকা ইস্যু করে যেখানে অনেক পোকা উঠবে ওখানে তখনই তারা বুঝে নেবে যে এখানে আশপাশে একটা চাক আছে। প্লাস মধু হয়ে গেলে পরে সেখানে একটা মধুর সেল চলে আসে। মধু পূর্ণ হয়ে গেলে চাকের সেল কিন্তু সেল আমি পেয়ে যাবে। তার আশপাশে কিন্তু ওরা যাবে না, ওখান থেকে ব্যাক করবে করে, মানে এসে যে ল্যান্ডের যেখানটা আসবে একটা গাছের গায়ে তারা মার্কিং করে রাখবে যে এই দূরে এরকম জায়গায় একটা চাক আছে। এবার কী হবে, জোয়ার যখন হয়ে যাবে সবাই একসাথে নৌকাতে চলে আসবে, খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিয়ে যখন ফাটাটা চালু হবে ঠিক সেই সময় সবাই একসাথে যাবে। 12 জনই যাবে একসাথে, কারণ একটা চাকের সাথে 12 জন, মানে একটা চাক কাটতে গেলে দুজনে তো সম্ভব নয়, 12 জন একসাথেই যাবে। এবার ওর মধ্যে 3 জন কিন্তু জঙ্গলটা লক্ষ্য রাখবে, তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র থাকবে না, জাস্ট লাঠি থাকবে। এবার 3 জন যখন জঙ্গলটা রক্ষণাবেক্ষণ করবে, বাকি লোকগুলো কী করবে, কেউ চাকটা কাটবে, হয়তো নিচু হলে নিচু থেকে কাটবে, কেউ উঁচু হলে গাছে উঠতে হবে। প্লাস একটা যেটা আমরা হাঁড়ি কিংবা টাটি বলি সেটা রাখতে মধুটা নেওয়ার জন্য, সেটা থেকে তারা দুজন ওইটাই কাজ করবে। তাদের কিন্তু টার্গেট জঙ্গলের মধ্যে নেই, 3 জন কিন্তু জঙ্গলটার উপরে বাঘ কিন্তু ওর মধ্যে ভালো করে রাখবে যে কি অসুবিধা আছে তখন থেকে, মানে তার মধ্যে টার্গেট করছে সে কিন্তু জানে না। এবার যে পিচ পরিমাণ যে গাছটা কথা বলছিলেন ভেতাল গাছ, তার শুকনো পাতা প্লাস কাঁচা পাতা একসাথে বান্ডিল করলে কী হবে, ওটা আমরা মুখোশের ব্যাপারটা বলছি, ওটা বাঘকে বোকা বানানোর জন্য। ওরা মুখ যখন লাগাবে তখন বাঘ ভাববে সামনে একটা মুখ আছে পেছনে একটা মুখ আছে, তাহলে তো সে তো আমাকে দেখছে, তাহলে আমি কীভাবে তাকে ধরবো। কিন্তু ওরা বুঝে নিয়েছে এই অবস্থায় বাঘকেও বাঘ ধরেছে। গল্প শুনতে শুনতে এগিয়ে চলেছি দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। চারিপাশে দিগন্ত বিস্তৃত অরণ্য আর জলরাশি। সুন্দরবনের টোটাল এরিয়া প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার, যার 5 ভাগের 3 ভাগ অবস্থিত বাংলাদেশে এবং 2 ভাগ ভারতবর্ষে। জায়গাটির নাম পঞ্চমুখানি। জায়গাটি 5টি নদীর মিলনস্থল। আমরা পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে। দোবাকিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাদের শুরু হয়ে গেল ক্যানোপি ওয়াক। এই ক্যানোপি ওয়াকটি প্রায় 496 মিটার দীর্ঘ এবং ভূমি থেকে এর উচ্চতা প্রায় 20 ফিট।
জায়গাটিতে সম্ভবত আরেকটি ওয়াচ টাওয়ারের কনস্ট্রাকশন চলছে। বেশ খানিকক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা একটি হরিণের দর্শন পেলাম। আমরা এসে গেছি দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে। দেখুন, এখানেও সেই একই রকম মিষ্টি জলের পুকুর, বহু দূর পর্যন্ত বিস্তৃত জঙ্গল দেখা যাচ্ছে। দোবাকি থেকে রওনা দিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি ঝড়খালিতে। আমরা এগিয়ে চলেছি ঝড়খালি পার্কের উদ্দেশ্যে। প্রকৃতপক্ষে এটি হলো একটি টাইগার রিহ্যাবিলিটেশন সেন্টার। পার্কটিতে আমরা জন প্রতি 30 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করলাম। প্রথমেই আমরা কয়েকটি ময়ূরের দর্শন পেলাম। এরপরেই সাক্ষাৎ হলো বেশ কয়েকটি ঈগলের সঙ্গে। পরিখাটির অপর পাশে একটি কুমিরের দর্শন পেয়ে গেলাম এবং তার পেছন দিকে যে জাল দিয়ে ঘেরা অংশটি দেখতে পাচ্ছেন সেখানে বেশ কয়েকটি বাঘেরও দর্শন পেলাম, কিন্তু দূরত্বের কারণে ছবি তোলা সম্ভব হলো না। আসলে বাঘগুলিকে এই জায়গায় সঠিক পরিচর্যার জন্যই আনা হয়েছে। পার্কটি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম নিরঞ্জন দাদার বাহারি পানের স্টলে। সেখান থেকে পান খেয়ে আমরা চলে এলাম ঝড়খালি জেটিতে। এই জেলেদেরও মাছ ধরা সারা, আর আমাদেরও পাখিরালয়ে ফেরার পালা। ফেরার পথে দেখা হয়ে গেল বেশ কিছু পরিযায়ী পাখির সঙ্গে। আমরা চিকেন পকোড়ার সঙ্গে কফিতে চুমুক দিতে দিতে পড়ন্ত বিকেলের সোনালী আভায় স্নাত পরিবেশ উপভোগ করতে লাগলাম। এই দিন আমাদের পাখিরালয়ে পৌঁছতে প্রায় সন্ধে 6:30 বেজে গেল। প্রায় 8:30 নাগাদ ফ্রাইড রাইস, চিকেন কষা এবং স্যালাড সহযোগে ডিনার সুসম্পন্ন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
অল বেল আইকনে ক্লিক করে দেবেন।